আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অসাধারণ ভ্রমণের গল্পে, কলকাতা থেকে আসাম। এই ভিডিওটি আমি শেয়ার করব আমার পুরো যাত্রার অভিজ্ঞতা, রাস্তাঘাট, খাবার দাবার আর আসামের অপূর্ব প্রকৃতির রঙিন ঝলক। আপনারা যদি ভ্রমণ ভালোবাসেন তাহলে এই ভিডিওটা একদম মিস করবেন না। চলুন শুরু করি আমাদের আজকের অসাধারণ যাত্রা, কলকাতা থেকে আসাম। আজকের আমরা অনুষ্ঠান যাচ্ছি মগরাহাট। কাল সকালে আমাদের ট্রেন রয়েছে আসাম, আমাদের আসামে অনুষ্ঠান রয়েছে 22 তারিখে। তো এখন আমরা রেডি হচ্ছি, যেহেতু একেবারেই চলে যেতে হবে, কারণ ট্রেন রয়েছে একেবারে সকালবেলা। ওই জন্য আমরা সবাই একেবারে লাগেজগুলো নিয়ে নিচ্ছি। এখান থেকে গাড়ি করে আমরা একটা গাড়ি ভাড়া করেছি। আজকে সেই ভাড়া গাড়িতে করে অনুষ্ঠান সেরে ওখান থেকে আমরা শিয়ালদা স্টেশনে যাব এবং ওখান থেকে আমরা ট্রেন ধরবো। তো দেখতে থাকুন আজকে এই ব্লগটি, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি। যে গাড়িটা আমরা ভাড়া করেছিলাম সেই গাড়ির কাছে এখন আমরা চলে এসেছি। যাওয়ার সময় আমাদের ক্যামেরাম্যান রানাদার সাথে একটু দেখা হয়ে গেল। এখন আমাদের আলী আকবর, ইমরান এবং শোয়েব আক্তার এবং আনিসুর রহমান সবাই চলে এসেছে। কোথায় যাচ্ছেন? হুজুরও চলে এসেছে। আমরা এখন লাগেজগুলো এই গাড়ির পিছনে রাখছি। এই ভাই দেখতে পাচ্ছ সাদা পাঞ্জাবি পরে আছে। এই গাড়িটা হচ্ছে এই ভাইয়ের গাড়ি। আমরা এই ভাইয়ের গাড়িটা আজকে আমরা ভাড়া করেছি। আসসালামু আলাইকুম। আসসালাম। কোথায় রওনা দিচ্ছেন ভাইজান? আমরা যাচ্ছি আসামে। প্রথমে মগরাহাট অনুষ্ঠান করব, তারপর আসামে যাব ইনশাআল্লাহ। সুস্থ সফরের জন্য দোয়া চাইছি। আমার মেয়েটা খুব কাঁদছে, আমি 3-4 দিন বাড়ি থাকবো না, তাই আমার সোনা পাখি, আমার একমাত্র মেয়ে, খুব কাঁদছে। কেঁদো না মা। অবশ্যই সফর শেষে ইনশাআল্লাহ বাড়ি আসা হবে। এত কান্নাকাটি করার কি আছে? আমাদের গাড়ি এখন স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা এখন রওনা দিচ্ছি আজকের মগরাহাটের উদ্দেশ্যে। যেহেতু আমাদের আজকের অনুষ্ঠান রয়েছে মগরাহাট, তাই আমরা মগরাহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাশাআল্লাহ, আমরা বেরিয়ে পড়েছি। ভীষণ চাপ এখন। আজও সকালবেলায় বাড়ি এসেছি। তো এখান থেকে আজ আবার অনুষ্ঠান করব আমরা মগরাহাট। মগরাহাট থেকে অনুষ্ঠান করে আবার সোজা বেরিয়ে যাব আমরা আসামের উদ্দেশ্যে। সকাল 6:15 ট্রেন, ডাইরেক্ট ওখানেই যাব। ঘুমাচ্ছে না, কষ্ট হচ্ছে। শুধু পয়সা না, আপনাদের অ্যাকচুয়ালি ভালোবাসা, মানুষের ভালোবাসা আমাদের সবথেকে বড় সম্পদ। আপনাদের নেক দোয়া আমাদের বড় সম্পদ। সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সুষ্ঠুভাবে সব কিছু করিয়ে নেয়, আমাদের সফর যাতে সুন্দর হয়, এই জন্য সকলে দোয়া করবেন আমার। দেখতে দেখতে এখন আমরা ক্যানিং রোডে চলে এসেছি। এটা হলো ক্যানিং যাওয়ার রাস্তা। মালঞ্চ থেকে বাঁ দিকে নিলে সোজা ক্যানিং। अब तो आएगा मजा, और जोर से बोलना पड़ेगा, एक साथ बुलंद आवाज से, ओ मेरा नबी मेरा नबी, ओ मेरा नबी मेरा नबी, ओ मेरा नबी मेरा नबी, वो मेरा नबी मेरा नबी, मेरा नबी गए, ओ मेरा नबी गए, ओ मेरा नबी বিধান, কুরআন মানব বীর জীবন বিধান, কুরআন
মিলের সংবিধান করি আনে মানা বীর জীবন বিধান করি আনে মিলের সংবিধান করি আনে গলো পিতা মাতা সন্তানেরা হবে যে যার মতো ছোট বেশে দিদি হয়ে দিশাহারা যে যার মতো ছোট বেশে দিদি হয়ে দিশাহারা। আমাদের মগরাহাটের অনুষ্ঠানটি শেষ হয়ে গিয়েছে। আমরা এখন রওনা দিয়েছি শিয়ালদার উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, এখন রাত 3টে বাজে। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এটা হলো শিয়ালদা স্টেশন। আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি থেকে লাগেজগুলো বার করা হচ্ছে। ততক্ষণে আমি একটু ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম স্টেশনের বাইরেটা। রাত 3টের সময় শিয়ালদা স্টেশন কেমন লাগে বন্ধুরা একটু দেখুন, খুব ভালো লাগবে। একটু অন্যরকম দৃশ্য থাকে রাত 3টের সময় শিয়ালদা স্টেশনের বাইরেটা। এখন আমরা যাচ্ছি স্টেশনের মধ্যে, দেখি গিয়ে ওয়েটিং রুম খালি পাই কিনা। যেহেতু আমাদের ট্রেন রয়েছে সকাল 6:15, তাই আমাদের ওয়েট করতে হবে ওয়েটিং রুমে। ওয়েটিং রুমটা দেখতে হবে খালি আছে কিনা এত রাত্রে, যেহেতু শিয়ালদা স্টেশন ব্যস্ততম স্টেশন। এখানে প্রিয় বন্ধুরা, ওয়েটিং রুমে এসে দেখলাম ঘর একেবারেই খালি। এত রাত্রে মনে হচ্ছে কেউ এখনও আসেনি। তো আমরা ওয়েটিং রুমে গিয়ে দেখলাম একেবারেই খালি। এখানে ঘন্টায় 10 টাকা করে নেয়। তো আমরা সবাই এখন ওয়েটিং রুমে চলে এসেছি। এখন এখানে বসে আমরা ড্রেস চেঞ্জ করছি। আমি এবং আনিসুর আমরা একটু গিয়েছিলাম নিচেই মার্কেটিং করতে। এসে দেখি লোক ভরে গিয়েছে। এখন আমরা সব বসে আছি, একটা সিটও আর খালি নেই। খুবই ব্যস্ততম স্টেশন হলো শিয়ালদা স্টেশন। আর এই ওয়েটিং রুমে খুবই ভিড় থাকে। তো আমরা প্রথম যখন গিয়েছিলাম খালি ছিল, দেখতেই পেলেন আপনারা। তারপরে ভর্তি হয়ে গেছিল। তো আমাদের সময় হয়ে গিয়েছে, তাই আমরা এখন স্টেশনে প্ল্যাটফর্মে চলে এসেছি। এই প্ল্যাটফর্ম থেকেই আমাদের ট্রেন রয়েছে 6:15 কাঞ্চন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে এবং যারা জেনারেলের টিকিট কেটেছেন যাবেন তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
আর আমরা যাব স্লিপার কোচে, আমাদের টিকিট রয়েছে স্লিপার কোচে। তো আমরা এখন এখানে বসে আছি, অপেক্ষা করছি, ট্রেন ছাড়ার এখন একটু দেরি আছে, তাই আমরা এখন বসে আছি। আর আমাদের ট্রেনটা 6:15 এখান থেকে রওনা দেবে। প্রিয় বন্ধুরা, আমরা ট্রেনের ভিতরে চলে আসলাম এবং সবার সিটে বসে পড়লাম। আর আমাদের আনিসুর দেখতেই পাচ্ছ, আনিসুরকে সবাই চেনে এবং জানে খুব ভালোভাবে। উনি ট্রেনের ভেতরে ঢুকেই একেবারে শসা ছিলতে লেগে গিয়েছে, কারণ উনি একটু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে এবং খাওয়াতেও ভালোবাসে, তাই সবাই খাবে। এবং আমাদের হুজুরও দেখতে পাচ্ছ খুবই খিদে লেগেছে। আমরা শিয়ালদা মার্কেট থেকে সবজি কিনেছিলাম, সেই সবজি তার ভিতরে রয়েছে শসা আছে, শাকালু আছে, গাজর আছে, হ্যাঁ, আরও অনেক কিছু আমরা কিনেছি ট্রেনে ওঠার আগে। জিনিসের দাম অনেকটাই বেশি এবং খেতেও ততটা ভালো লাগে না, হ্যাঁ, তো যার কারণে আমরা কিনে নিয়েছিলাম। তো এখানে যে শাকালুগুলো আছে এবং সেই শাকালু আমাদের হুজুর সাইফুদ্দিন আমিন সাহেব তিনি শাকালু কেটে কেটে দিচ্ছেন। সবাই আমাদের ইমরান এখন লবণ মাখিয়ে খাচ্ছে, আমরাও খাবো। তো খুবই একটা ভালো আমরা জার্নি করেছিলাম আসামে, খুব সুন্দর জার্নি করেছিলাম। আসলে আমরা মানে খাবার বেশিরভাগ কিনে নিয়ে আসি বাড়ি থেকে, প্রতি বছরই আসি আমি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে নিয়ে আসি, প্রতি বছর আসে না। তবে আমরা খাবার প্রচুর টাকার খাবার কিনে নিয়ে আসি। আজকে শিয়ালদা বাজারে ঘুরে ঘুরে প্রায় 1200 টাকার কেনাকাটা করে, মানে এই সমস্ত জাতীয় ছোট ছোট জিনিস। তো এই আমরা নিজেরা কেটে কেটে খাই, ভালো লাগে। ট্রেনের খাবার তো খাওয়া যায় না, আমরা খেতে পারি না, আমাদের রুচিতে ঠিক ভালো লাগে না। তো আমরা কিনে নিয়ে এসেছি অনেক খাবার, ইনশাল্লাহ আজকে খাবো, টুকটুক করে খাবো। আপনারা যেন কিছু মনে করবেন না, খাওয়ার ভিডিওটা দেওয়া উচিত না, যদিও অনেকের হয়তো লোভ লাগতে পারে কি সুন্দর। তবে ইনশাল্লাহ আমরা তো পিকনিক করতে পারি না, আমরা আলেমোলামা মানুষ। তবে আমরা আসামে বা দূরে কোনো প্রোগ্রামে গেলে সেখানে একটু খাওয়া দাওয়া করি, এটাই আমাদের কাছে বড় আনন্দ। কারণ টিম নিয়ে, এই টিমটা হলো আমার পরিবার, আমার ফ্যামিলি। আজকের না, দীর্ঘ 10-13 বছরের আমার একটা ফ্যামিলি। এটা খুব মহব্বতের জিনিসে আমরা কখনোই ভাবিনি যে এটা ইমরান আলাদা শিল্পী, ও আলাদা শিল্পী, এই আলাদা বলে আমাদের এখানে কেউ নেই। আমরা সবাই একসঙ্গে খাই দাই মজা করি, এটাই আমাদের জীবন। দে 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 সত্যি খুব সুন্দর লাগছিল আমাদের এই ট্রেনের ভ্রমণটি। তো আমরা যখন ট্রেনে এইসব খাওয়া দাওয়া করছিলাম খুবই আনন্দ লাগছিল। আর সত্যি বলতে আমরা হুজুরের সঙ্গে আছি প্রায় 13 বছর ধরে। তো সত্যি আমাদের পরিবারটি খুব সুন্দর এবং সবাইকে খুবই ভালোবাসে এবং রেসপেক্ট করে। সবাই আমরা খুব
আনন্দের মধ্যে দিন কাটাই। খুবই আমরা ভালো একটা সুন্দরভাবে দিন কাটাই, তো খুবই ভালো লাগে। চলুন আমরা দেখতে থাকি ভিডিও, আশা করি আরও খুব সুন্দর লাগবে। সত্যি কথা বলতে ট্রেনে বসে যাত্রা শুরু করার সাথে সাথে আমরা হাতে নিয়ে নিলাম কিছু তাজা ফল আর সবজি, শসা, পেয়ারা, শাকালু আর গাজর। এই ছোট ছোট স্ন্যাকগুলো আমাদের ক্লান্তি দূর করেছিল আর যাত্রাকে আরও মজাদার করে তুলেছিল। প্রকৃতির এই উপহারগুলো খেতে খেতে যেন সময়ের গতি থেমে যায় আর মন ভরে যায় সতেজতায়। এমন ছোট ছোট মুহূর্তগুলোই ভ্রমণের আসল মজা। চিন্তাধারা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। আমরা দুনিয়া আয় করতে আসিনি, আমরা দুনিয়া আয় করতে আসি, ব্যয় করতে আসি। শুধু ব্যয় করতে। যতটুকু আয় করলে আল্লাহ আমাদের চালিয়ে দেয়, ততটুকু আমাদের জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে। শুধু দক্ষিণী আয়, বেশি আয় দরকার নেই আমাদের। বেশি আয় দরকার নেই আমাদের। আল্লাহ সেটাই আমাদের দেয়, আমাদের আলহামদুলিল্লাহ চলে যায়, এতেই আমরা খুশি। বিরাট বিলাসবহুল জীবনযাপন করার শখ বা মন মানসিকতা আমরা নেই, একদম ভালোবাসি। আমি সিম্পল, সিম্পল ঠিক আছে, আমরা সাধারণ, কিন্তু ওখানে অতি সাধারণ, এরকম সাধারণ জীবনযাপন করতে আমি খুব ভালোবাসি। বিলাসবহুল জিন্দগি আমার ভালো লাগে না, কখনোই ভালো লাগেনি, আজও লাগে না। আগে হয়তো অভাবের কারণে হয়তো লাগতো না, কিন্তু আল্লাহ এখন যা কম বেশি হলো আল্লাহ টুকটাক পয়সার মুখ দেখিয়েছে, রোজগার করি, কিন্তু মানে বিলাসবহুল জিন্দগি, বিলাসিতা আমার ভালো লাগে না। তাতে আমার অনেকে ভালো কমেন্ট করে, বাজে কমেন্ট করে যে আপনি এরকম একজন ব্যক্তিত্ব একটু আমার ভালো লাগে না। আমি সিম্পল জীবনযাপন করতে ভালোবাসি, আনন্দ বোধ করি, আলহামদুলিল্লাহ খুব খুশি আমি। আনন্দ যেখানে আমরা সেখানে না, একদম আনন্দ যেখানে আমরা সেখানে, যেখানে পয়সা আমরা সেখানে, যেখানে আনন্দ আছে, ইমান আছে, হ্যাঁ ইমান। সে ওই গাড়ির ভেতরে একজন রয়েছে, কিন্তু ওই ইমান জায়গা ছাড়ে না, বলে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু জায়গা ছাড়ছে না। ওরা ওই ইমান আলাদা, আর আমার কাছে ইমান আছে, ওরা হলো জায়গা ইমান। আর এইটা তো আমার মাইক্রোফোনটা একটু বেশ পড়া হ্যালো, একটু বেশ হালকা দেন ফোনটা। আমরা আসামে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। ট্রেনে অনেক কিছু খেয়েছি, মোটামুটি এক কথায় আমরা মানে আমাদের আলাদা ভাড়া দিতে হতো যে যতটা আমরা জিনিসপত্র নিয়েছি। হ্যাঁ তুই যা এনেছিস বাড়ি থেকে, কারোর সাথে বলিসনি। আমরা প্রায় 7 প্যাক শুধু মানে ক্ষীর এনেছি, সেগুলো আমরা পরে খাবো। এবং আনিসুর প্রার্থনা নিয়ে মাপছে কোনটা 100 বেশি আছে। আমাদের আনিসুর রহমান ভাই, হ্যাঁ ফল কেটেই যাচ্ছে, ফল ছিলেই যাচ্ছে, কেটেই যাচ্ছে, কিন্তু খাওয়া খেতে পারছে না। অসাধারণ, সারা লোক জানে জলজিরে এমনি খেতে কিরম লাগে, তোমার আর বলতে হবে না, অসাধারণ লাগে। ও গ্রামগঞ্জেরই জলজিরে না, কিন্তু সবাই তো পছন্দ, সবাই করে। আর কিছু বলবা? এই হলো জিনিস। অনেকজন বলে কি জিনিস, এ হয়তো ফিনিশ, গালে দিলি বুঝতে পারবে কি আগুন ধরালি জিনিস, পুরো ফিনিশ হয়ে যাবে। দে যা, শুধু চাপতে দেখেছিস, শুধু দে যা। আর আমি ছিলেই যাচ্ছি, আমি সেই থেকে লবণে বসে রেখে যাবো, ছেলা শেষ হয় না, আমি লবণ খেয়েই যাচ্ছি। কত তাড়াহুড়া করার জায়গা নেই।
সব কিছুতে থাকে জল জিরা, টমেটোর সাথে জল জিরা। আর আমার কাছে সব কিছু থাকে ছুরি, কেন আপনাদের তো চেঁচে দিতে হয়, চেঁচে ছিলে আলাদা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ মানুষ অমৃত খাচ্ছে। দর্শকদের বলবো ভাই আপনারা কিছু আপনারা কিছু মনে করবেন না, এই সেই গ্রামগঞ্জের এই টমেটো ও যেরকম করে আপনাদের লোভ দেখাচ্ছে মনে করছে বিরাট কিছু, শুনবেন না। দেখেন এটা হচ্ছে গ্রামগঞ্জের এই টমেটো, গ্রামগঞ্জের টমেটো, কিন্তু এ তো আরো ভাই শিয়ালদার মাল, পচা মাল। শিয়ালদার এত লোক দান করেন সেই জিনিস, দান করা জিনিস এমনি ভালো খাতি ভালো লাগে। ফল খাওয়া কমপ্লিট। এখন আমাদের আলী আকবর সবার জন্য পান তৈরি করে দিচ্ছে। তো পান এখন সবাই খাবে, কিন্তু আমি খাই না, সবাই পান খাবে। তো আলী আকবর এখন তৈরি করে দিচ্ছে। এটা কি হচ্ছে? এটা আলু কুচানো হচ্ছে, এলো বাদাম। কি এটা কি? এটা বোম্বাইলি বাদাম। এটা কি? এটা হচ্ছে আমাদের, দাঁড়া আমি একটু দিয়ে দেই, সন্ধ্যার টিফিন। হাতটা সরান, সরান হাতটা। এখানে মুড়ি মশলা হবে, সন্ধ্যার টিফিন তৈরি হচ্ছে আমাদের। এখানে অনেক কিছুই আছে, আমরা একটু মুড়ি মশলা, ছোলা মশলা এসব বানাচ্ছি। হ্যাঁ, সেগুলো আমরা নিজেরা বানিয়ে খেতে খুব ভালোবাসি। ভাই তুমি কি ছিলছো? লঙ্কা দিচ্ছি, লঙ্কা। লঙ্কা দিচ্ছি না? ছিলে আর ওই ছোলাগুলো দেখিয়ে দাও উঁচু করে একটু। এই যে ছোলা। এটা কেন দেবো? এটা বাম্বালি। বাম্পালি এটা। ওটা আছে মোমফালি। বোম্বালি। আচ্ছা, মটরশুঁটি দিয়েছি, এটা দেখাও। হ্যাঁ মটরশুঁটি। এই যে মটরশুঁটি। হ্যাঁ সব দিয়েছি, কিছু বাকি নেই। না নেবুটা বাকি রয়েছে, নেবু কোথায়? লেবুটা ওখান থেকে দাও। এই যে নিয়ম বাবু সব। আচ্ছা আলু কই আর? তোমার এই যা আমি এটা দিই। এগুলো দুই এই না ছোলা দিতে হবে তো, ছোলাটা দাও। কাঁচা ছুলে আমাদের ছোলা, কাঁচা ছিলা, কাঁচা ছোলা আছে। ঠিক আছে, কাঁচা ছোলা। এবার আমার কাছে দে, এবার আমি দেখাচ্ছি। এবার দে, চামচটা দে। তোমার নাকি টাইম আছে নাকি কাটা নাকি নেই? এই চল বাবু, চামচ এটা হচ্ছে লেমন। চামচ কই? চামচটা কোথায় রেখেছে রে? চামচটা কোথায় রাখা? তো অন্য কেউ তো না 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 এই এটা তুলে নাও। চল ঠিক আছে, তার তো ভালো। হ্যাঁ বলছিলাম পরে আমি ওই সময় ব্যস্ততার ভিতরে প্রতিদিন অনুষ্ঠান তো। এই নেবু দিয়েছো? তার কোনো কথা হয় না। নেবু দাও। আসলে সত্যি কথা, এসব আনিসের হাতে পড়লে মানায়। এই যা আমি আমি দেখে জায়গা আমি আমার সত্যিকারে ভীষণ ব্যস্ত। না আমার ভাইয়ার একটু নামটা কেটে দিই, নাম কেটে দিলাম তো দিলাম তো।
আমার তো মুড়ি টুড়ি দিতে হবে মুড়ি টুড়ি রাখবো না ইয়া নো একদম পারফেক্ট হয়েছে মুড়ি টুড়ি লাগবে না আমার বুঝতে আর একবার বানাতে হবে লবণটা ঢেলে রাখ আচ্ছা এবারে এতে মুড়ি দিতে হবে একটু লেবু দিবি যা হতো না লেবু দিস তো লেবু এতে যদি শুধু এটা হতো তাহলে লেবু বেশি যেত কিন্তু মুড়ি যাবে তো লেবু কম দিতে হবে এই সরে বক্স সাইড তৈরি করে তো একদম ঝামড়া দেশি বাদাম বাদাম দেখি আমি একটু করি ওরা সবাই করেছে আমি একটু করবো এই দেখো দিক দেখ কত করে পুরি এই থাক এবারে দিয়ে দাও যাক আল্লাহ সুস্থ করি সেটাই অনেক মুড়িটা কিরাম দেখি দেওয়ান সুন্দর দেওয়ান কাল এইখানে বাড়ি আসেন বাড়ি যাই 300 দেওয়ান আচ্ছা ঠিক আমার কাছে ওটা কি কাজ আমি জানি ওইরম না এরা তো পুরো মুড়িটাই উল্টে থাকে ভাই ভালো লাগেনি ভালো লাগেনি একটু লঙ্কার ভাগ দিতে হবে একটু বলো লঙ্কা দিতে হবে লঙ্কা দিতে হবে কেউ ডাকে প্লেট রোস্ট ও ডাকতে হবে না বলতে আজ ওর কেউ ডাকে না প্লেট কটা আছে প্লেট ফালা যাবে না প্লেট এরকম করে খাইতে হবে এনো দেখো এ করো এনো চারা কাচা এরকম আমি দেখতে দিচ্ছি কিরম তো মাছি ডালে ফুটকা তুই তো দিলি একটা ওটি না ওটা তো লবণ নুজু ওটা তো একটা কম হয় দাও কোনো ব্যাপার না দেওয়া যাবে সবার এরকম করে দিতে হবে ভাই না থালাগুলো নষ্ট করিস না পুরোটা দিয়ে দাও এখন ঘুটি নে আমি হাত দিয়ে মাখাচ্ছি কেন ওই দাও অত ভদ্র করে দিই আমি এটা এই বেশিক্ষণ ঘোটাঘুটি করা যাবে না নরম হয়ে যাবে সবার দিচ্ছি না ভিডিও ব্লগ করতে ব্লগ এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি মুখে দিয়ে না দেখে আনি ভিডিও বানাতে গেলে আমার খাওয়াই হবে না ডিম সিদ্ধ করো বয়েল ডিম করো বয়েল আটা করো বয়েল ডিম করো কিছু লাগনি লঙ্কা খাই আমরা বলি যে আমাদের আনিসুর খায় যেমন গায় তেমন, কিন্তু আপনাদের তো বিশ্বাস হয় না। দেখেন খাবার নিয়ে মারপিট হচ্ছে, দেখেন ও এখন ওই মুড়ি মশলার আমাদের ভিতরে এখনো পর্যন্ত খাবার নিয়ে মারামারি হয়। এই দেখেন এর অবস্থা দেখেন আপনারা। ওটা খাচ্ছে কিন্তু ভাত না, ওটা খাচ্ছে মুড়ি মশলা, কিন্তু আপনারা দেখে ভাবছেন হয়তো ও ভাত খাচ্ছে। এটা তো আনিসেরই সিম্পল ব্যাপার। আচ্ছা, ওই যে জ্বালাটা নিয়ে বসে রয়েছে ওর ভিতরে মুড়ি মাখানো হয়েছিল, ওটা জ্বালা বলতে আমি মাখাবো। ওটা একটা ছোটখাটো বালতি বললে ভুল হবে না, আমরা মাখিয়েছি, আপনারা তো দেখেছে। দুটো ঝাল এক্সট্রা আমাদের নিসুর ভাই সব সময় ঝাল দুটো এক্সট্রা কি করব একটু বেশি খেতে ভালোবাসে। হুজুর আপনি কি বলবেন? আমার কোনো বক্তব্য নেই, আমি জানি না হচ্ছে আপনি তো সারা জীবন খাইয়েই আসছেন ওকে নাকি রাস্তায়? আল্লাহ খাওয়াচ্ছে আপনার ওসিলায়। খাওয়াতে পারি খাবার। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সবকিছুই সম্ভব হয়। আমাদের আনিসুরকে আপনারা দেখেন একটু, সব সময় আমাদের ক্যামেরা বেশি আনিসুরের দিকেই থাকবে। হ্যাঁ, একটু গামলাটা দেখেন এদিকে, ওই দেখেন। আপনারা হয়তো ভাবছেন ও ভাত খাচ্ছে, খবরদার জন্য এটা ভাববেন না, ওটা মুড়ি মশলা।
একটু গামলাটা দেখাও। ওটা জ্বালা না, ছোটখাটো একটা বালতি, শেষ করে ফেলেছে। আমাদের 2-1 মুঠো করে নিয়ে বাকিটা ও সবই খেয়ে নিয়েছে। ও এই ছোলাটা এনে নো, এতে 1 মুঠো করে দিচ্ছে। আমাদের আজিবুলও খাচ্ছে, আজিবুলের দাড়িতে লেগে আছে আজিবুল। ঠিক আছে হুজুর, তা আপনি এভাবে খেয়ে যাচ্ছেন, আমার একটু দেন। না না, আনিসুর ভাই খাচ্ছে আর ওই যে হুজুর রেশনের মাল খাচ্ছে, রেশনের মাল খাচ্ছে, তুই ছেলে দেখনি। আপনারা জানেন না আমাদের হুজুর তেমন খায় না, সব খায় না, শুধু দেখ। তবে যদি একবার শুরু করে তো বন্ধ হয় না। বন্ধ হয় না। আমি খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আলহামদুলিল্লাহ। দুনিয়ায় তো খাওয়া খাওয়া ছাড়া কি আছে বেটা? দুনিয়াটা তো খাওয়া খাওয়াই বেটা। এই যে বলেন দেখিনি, ডাক্তার এমবিবিএস মর যায় কিন্তু কবরস্থান। দুনিয়াটা খাওয়া খাবে, তুমি খাবে না, অন্য কেউ এসে খেয়ে নেবে। যে কদিন দুনিয়ায় বেশি আছি, খাওয়াও আর খাও। হ্যাঁ বেটা, দুনিয়া তো খাওয়া খাবি। মন যে আমার রয় না পড়ে এই দেশেতে হায় গো, আর প্যারা নবী হযরত আমার সোনার মদিনায় গো, সোনার মদিনায় গো। মন যে আমার রয় না পড়ে এই দেশেতে হায় গো। এমবিবিএস প্যারা নবী হযরত আমার সোনার মদিনায় গো, সোনার মদিনায় গো। আপনারা একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে যেন এরা কি একটা করে ফেলেছে, আল্লাহু আকবার। এ কি ট্রেনের অবস্থা? ট্রেন আর ট্রেন নেই, মনে হয় যেন বাড়ির কিচেন। আমি দিচ্ছিলাম সাতাঙ্গা ব্যবহার দেখি পেল গেছে বাড়ির আমার টাকার দরকার, বাড়ি মরে দাও দাও। আপনারা দেখেন, পুরো মনে হচ্ছে না এটা বাড়ির কিচেন রুম একটা। দাঁড়া দেবো, সবার দেবো, সবার দেবো। দেখেন আমাদের আনিসুর শুধু এই আসামে আসার 1 সপ্তাহ আগের থেকে ও আইটেম করছে। এখানে আসামে যাওয়ার সময় এটা নিয়ে যাব, ওটা নিয়ে যাব, সব কিছু গুছিয়ে নিয়ে এসছে আনিসুর, একদম সব কিছু। আসলে একটা কিচ্ছু বাদ দেয়নি। দেখেন মনে হচ্ছে এটা ছোটোখাটো কিচেন। এই যে আমাদের আনিসুর। তবে হ্যাঁ, 1 সপ্তাহ ধরে বাজার করছিল, আমাদের সময় না হওয়ার কারণে অবশেষে কালকে রাতে শিয়ালদা স্টেশন থেকেই আমাদের বাজার করতে হয়েছে। ওরাও খাচ্ছে, মানে আমি একটু খাই না, তো আমার লস হয়ে যাবে। ক্যামেরা ঘুরকে ওই দিক মাটি করতে দেখো, আসতে তো শুনলো। আমার ভুল হয়ে যাচ্ছে, এই দিকটা একটু কম দেখানো হচ্ছে। ঠিক আছে তো দেখেন, বাপ্পা আনছি, জল দিলেও ছাড়ে না। কোনো কিছু ছাড়ে না। এখনো রাতে একটা খাওয়া দাওয়ার পার্ট আছে, এই পার্টটা এখন স্পেশাল পেয়ারা খাটনি এখন। স্পেশাল জিনিস আছে দাঁড়াও আমাদের। দাঁড়াও, বাবা আনিসুরি কিছু দেশে যাবো না আনিসুরি। ভাই। এই এটা আজকে পাবে। এই আজি হাত ধুইছি। আমাদের শোয়েব আক্তার, দাঁড়াই, দাঁড়াই। শোয়েব আক্তার দেখি এদিকে ফেরো। এই যে আমাদের শোয়েব আক্তার, একটু সালাম দাও। আসসালামু আলাইকুম। দাঁড়াই, দাঁড়াও। আচ্ছা, আমাদের আলী একবার একটু সালাম দাও। তোমার কেমন লাগছে সুন্দর সুন্দর কোচাকুচি হচ্ছে। সফরে এসে? কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, তো ওই কারণে সবাই। হ্যাঁ, আর একটা যে কথাটা বলছিলাম, আমাদের শোয়েব আক্তারের আম্মাজি আমাদের জন্য স্পেশাল করে কিছু একটা পাঠিয়েছে। আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এবারও নাকি আগের থেকে চাঙ্গাই। কেন এক জায়গায় দুবার না না, আমি সেটা বলছি না, আমি বলছি যে শোয়েব আক্তারের মা। আরে তো তুমি যেটার কথা বলছো ওটা না, তুমি যেটা বলছো বেকার ওটা না, শোয়েব আক্তারের মা যেটা স্পেশাল করে পাঠিয়েছে, তুমি দেখোনি? বিস্কুটটা যেটা পাঠিয়েছে বলে মা পেট খেয়ে ও বিস্কুট খেয়ে আমার শরীর খারাপ হয়ে, যেটা দিয়েছে ওই যে পায়েস, ওই জিনিসটা আল্লাহ শোয়েব হ্যাঁ, আক্তারের মা 250 বছর হায়াত দেয়, হ্যাঁ। কিন্তু ওই বিস্কুটটা না পছন্দ হয়নি। ওই চকলেট 2 পিস দিলি কি করে পছন্দ হবে? হ্যাঁ, আসলে ওর পুরো বিস্কুটের প্যাকেটটাই ওর হাতে দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের শোয়েব আক্তার ভুল করে ওর হাতে 2টো দিয়েছে বলে ও খুব একটা সন্তুষ্ট না। তিনটে? জোর করে একটা লিতে হয়েছে। 3টে দেবে কেন? আচ্ছা,
পাঁচটা দিতে পারতো। আচ্ছা নিজামের ব্লক করার কথা সেটা আমি ধরছি, ও তো অটোমেটিক হয়ে গেছে। আর হুজুরির হাত তো অল টাইম বন্ধই নেই। এবার কিসের পালা চলছে এটা? কারণ আমি কি একা খাচ্ছি? পেয়ারা। থাইল্যান্ডে তা আপনাদের গাল চলছে, আমার গাল চলছে না, কি ব্যাপার? আমি তো মানে তোর মা দ্বিতীয়বারে বলে দিস খুব একটা না খেয়ে থাকতে পারি না। রানফের বাবুর জন্য এই বড় 500 যে এটা কি বলে চাং, ওই চাং তৈরি করতে বলিস। এটা কি নুন মাখানি বেকার হয়ে যায়? না না ভালো ভালো নিচের দিকে মানে গোড়াটা ভালো লাগছে। ওই সাইডটা এই আমি ওই যে এরকম গাড়ি দাঁড়ায় দাঁড়া এইসব ফল পাকড় গুলো দেখলে এইটাই আমার দাম, আমি খুশি। আবার তো একই গেট। আমি আচ্ছা তোমরা এত ঝামেলা করলে কি করে? আমি লেভেল ওটা পাচার করতে হবে। আমি যে এত মানে আমিও একটু খেতে ভালোবাসি, এসব দেখলে আমারও মন চায়, কিন্তু সে আমার তো খাওয়াই হচ্ছে না। এটা কি গাড়ি শেষ? আলহামদুলিল্লাহ আমরা এবারে এটা হচ্ছে রাতের খাবার, আমরা খাচ্ছি, ওদিকে হুজুর খাচ্ছে, আর তিনজনা আমাদের অন্য সিটে আছে, তারা ওদিকে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। রুটি আর আমাদের শোয়েব আক্তারের আম্মা খুব সুন্দর করে পায়েস বানিয়ে দিয়েছে, অনেকটাই সুন্দর, যেটা মুখে যতই বলবো কম হবে। অনেক সুন্দর, অনেকটাই সুন্দর। এটা রাত্রে খাওয়া দাওয়া করছি আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার অনেক রয়েছে। এটা হলো নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম, তারপরে বাইরের কোনো দৃশ্য আমরা দেখাইনি, দেখতে পেয়েছো আমরা ভিতরের আমরা যে খাওয়া দাওয়া করছিলাম সেগুলোই দেখতে দেখতে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি। এখন সবাই ঘুমিয়ে আছে আর আমি এখন একটু স্টেশনের বাইরে চলে এসেছি। আমাদের রাত পার হয়ে গেল, এখন সকাল হয়ে গিয়েছে, আমাদের ট্রেন আসামের মধ্যে ঢুকে গিয়েছে। আসামের স্টেশনগুলো কেমন দেখো, একদম অন্যরকম। আমাদের ওদিকটা থেকে দিবালং বলে একটা স্টেশন দেখো বন্ধুরা, কেমন একদম নিচু এবং একদম অন্যরকম, ফাঁকা ফুকো, চারিদিকে পাহাড় এবং তার মাঝখানে স্টেশনগুলো রয়েছে। এখানকার ট্রেন স্টেশনগুলো দেখে আমি সত্যিই মুগ্ধ। স্টেশনগুলো খুবই পরিষ্কার, সাজানো এবং চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা। প্ল্যাটফর্মে নেমেই চোখে পড়ল স্থানীয় সংস্কৃতির ছোঁয়া, দেয়ালে নানা রঙের শিল্পকর্ম আর বন্ধুত্বপূর্ণ পরিবেশ।
প্রতিটি স্টেশনে যাত্রীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, পানীয় জলের সুব্যবস্থা এবং তথ্য বোর্ডে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এখন আমরা ঢুকছি পাহাড় কেটে কেটে ট্রেনের রাস্তা করা হয়েছে, এগুলোকে টানেল বলে। তো আমাদের ট্রেন এখন এই টানেলের মধ্য দিয়ে ঢুকে যাচ্ছে। ওখানে সব হুজুরা কি করছে? সবাই ঘুমাচ্ছে, তুমি একা চলে এসছো? তো ওখানে তুমি কোথায় শুয়েছিলে, উপরে না নিচে? উপরে। তোমার নিচে কে ছিল? আনিসুর ঘুমাচ্ছে। ওদেরকে সবাইকে ডাকতে হবে তো। ট্রেনটি আসামের বুক চিরে এগিয়ে চলেছে। জানালার বাইরে তাকালেই চোখে পড়ে অপরূপ সবুজের সমারোহ। দূরে পাহাড়ের সারি, আর যে মধ্যে ছোট ছোট নদী। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ। কখনো দেখা যায় চা বাগানের বিস্তীর্ণ মাঠ, আবার কখনো ঘন জঙ্গল, কিংবা গ্রামের ছোট ছোট বাড়ি, পাখির ডাক আর বাতাসের মৃদু শব্দ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এই সফর আমার কাছে শুধু এক জায়গা থেকে আরেক জায়গার যাওয়ার নয়, বরং প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আসামের প্রকৃতি আমাকে সত্যিই মুগ্ধ করেছে।
আমরা এখন আসামের হাফলং স্টেশনে এসে পৌঁছেছি। এই স্টেশনটি ডিমা হাসাও জেলার পাহাড়ি শহর হাফলংয়ে অবস্থিত এবং এখানে রয়েছে 2-3টি প্ল্যাটফর্ম, একটি ওয়েটিং রুম, টিকিট কাউন্টার এবং যাত্রীদের জন্য বসার ব্যবস্থা। স্টেশনের ভিতরে ও আশেপাশে চা, কফি, স্ন্যাক, ফলের দোকান ও স্থানীয় খাবারের ছোট ছোট দোকান আছে। এখানে চা বাগানের চা, স্থানীয় মিষ্টি ও হালকা খাবার সহজেই পাওয়া যায়। স্টেশন থেকে বেরিয়ে আশেপাশে দেখা যাবে বিখ্যাত হাফলং লেক, পাহাড়ি দৃশ্য এবং মাইবংয়ের মতো পর্যটন কেন্দ্র। চাইলে কাছাকাছি হাফলং চা বাগান ঘুরে দেখা যায় আর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে স্থানীয় খাবার উপভোগ করা যায়। সব মিলিয়ে হাফলং স্টেশন ও তার আশেপাশে প্রকৃতি, সংস্কৃতি আর খাবারের এক অনন্য মিশেল, যা যে কোনো ভ্রমণ প্রেমীর জন্য মনে রাখার মতো। ট্রেনটি ছেড়ে দিয়ে আবারও রওনা দিল আমাদের গন্তব্য বদরপুর জংশন।
অবশেষে আমাদের গন্তব্য বদরপুর জংশন স্টেশনে এসে পৌঁছেছি। ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে। জানালার বাইরে দেখা যাচ্ছে স্টেশনের ব্যস্ততা আর মানুষের ভিড়। বদরপুর জংশন আসামের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এখানে বিভিন্ন দিকের ট্রেনের যাত্রীদের আনাগোনা লেগেই থাকে। স্টেশনের চারপাশে দোকানপাট, চা স্টল আর ছোট ছোট খাবারের দোকান চোখে পড়ে। প্ল্যাটফর্মে নেমেই টের পাওয়া যায় এখানকার প্রাণচাঞ্চল্য। বদরপুর শহরের প্রবেশদ্বার এই স্টেশন। এখান থেকে শিলচর, আগরতলা, গুয়াহাটি সহ উত্তর পূর্ব ভারতের নানা জায়গায় যাওয়ার ট্রেন পাওয়া যায়। এই স্টেশনে পৌঁছে আমাদের দীর্ঘ সফরের ক্লান্তি যেন কিছুটা কমে গেল। বদরপুর জংশনের পরিবেশ, মানুষের আন্তরিকতা আর চারপাশের দৃশ্য আমাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলল। আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে একটা দোকানে চলে আসলাম, যেহেতু আমাদের গোসল করতে হবে এবং এখানে একটু আমরা ফ্রেশ হব। তার জন্য এখান থেকে শ্যাম্পু, সাবান আমরা কিনে নিচ্ছি। আর এর পাশেই রয়েছে একটি মসজিদ। সেই মসজিদে আমরা গিয়ে সেখানে আমরা একটু গোসল করে নিয়ে ফ্রেশ হব এবং আমরা যেখানে অনুষ্ঠানে যাব সেখান থেকে কমিটি ভাইরা আসবে আমাদেরকে রিসিভ করার জন্য এই বদরপুর বাজারে। স্টেশনে নেমে ওখান থেকে একটা দোকানে আমরা গিয়ে দেখতেই পেয়েছো কিছু জিনিস কিনে নিলাম। শ্যাম্পু কিনে নিলাম মাখার জন্য, যেহেতু এখানে আমরা একটু গোসল করব। আর সামনেই আমরা যাচ্ছি যেখানে গোসল করতে, সেটা হচ্ছে সামনে একটা মসজিদ আছে এখানে। সেই মসজিদে আমরা যাচ্ছি গোসল করার জন্য। আমরা ওখান থেকে গোসল কমপ্লিট করে এখানে একটা হোটেল আছে, সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। এটা হলো সেই মসজিদ, আমরা যে মসজিদে ভিতরে আমরা গোসল করব, এটা হলো সেই মসজিদ। সেই মসজিদ আমরা একটি ডোবা মতো আছে, কিন্তু ডোবার পানিটা খুব সুন্দর। এখানে সবাই গোসল করে। আর এগুলো সব কোয়ার্টার আছে। এই কোয়ার্টারে যারা এখানে এসে থাকতে চায় তাদেরকে থাকার জন্য ঘর দেওয়া হয় ভাড়া হিসাবে। প্রিয় বন্ধুরা, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি এখান থেকে একটি হোটেলে খাওয়ার জন্য, যেহেতু আমাদের একটু খেতে হবে। দুপুরে আজকে খাওয়া হয়নি, তাই এখন আমরা যাচ্ছি সেই হোটেলের দিকে।
বন্ধুরা, এটা হচ্ছে বদরপুর বাজার, আর এই বাজারেই রয়েছে আহমাদিয়া হোটেল। এখানকার বিখ্যাত একটি হোটেল আহমাদিয়া হোটেল। তো আমরা এখন চলে এসেছি এই হোটেলের সামনে। এখন এই হোটেলের ভিতরে গিয়ে আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ করব। হোটেলে ঢুকেই চোখে পড়ল স্থানীয় মানুষের ভিড় আর সুগন্ধে ভরা পরিবেশ। মেনুতে ছিল ভাত, ডাল, মাছের ঝাল আর সাথে ছিল কিছু স্থানীয় খাবার। একেবারে ঘরোয়া স্বাদের, আর পরিবেশনাও ছিল আন্তরিকতা। বিশেষ করে মাছের ঝাল ছিল খুব সুস্বাদু। খাবার শেষে একটু চাটনি একেবারে দুর্দান্ত। আহমাদিয়া হোটেলের আতিথেয়তা আর স্বাদ আমাদের বদরপুর সফরের অন্যতম স্মরণীয় অংশ হয়ে থাকলো। আপনারা যদি বদরপুরে আসেন, এই হোটেলে একবার খেয়ে দেখতে ভুলবেন না। হোটেলে আমাদের খাবার খাওয়ার পরে এখানে এই বাজার আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সেদিন এই বাজারে ছিল একটি অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে অসংখ্য ওখানকার দোকান বসেছিল। সেই দোকানে নিত্যানতুন খাবার, যে খাবারগুলো আমি কখনো চোখে দেখিনি। অসাধারণ খাবার দেখতে পাচ্ছিলাম, যে খাবারগুলো আমাদের এদিকে আমি কখনোই দেখতে পাইনি। সত্যি ওখানকার খাবারগুলো খুব সুন্দর।
চলে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তাই আমাদের লাগেজগুলো গাড়ির ভিতরে আমরা দিয়ে দিচ্ছি এক এক করে। আমরা এই যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়ি করেই আমরা যাব করিমগঞ্জ রাতাবাড়ি, যেখানে আমাদের অনুষ্ঠান রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা খুব কষ্ট করে পিছনে বসে আছি, দেখতে পাচ্ছ 4 জনের সিট, গাড়িটা ছোট কিন্তু 8 সিটার, কিন্তু বসে আছি পিছনে 6 জন। আমাদের দিক দেখো, সামনে দেখতে পাচ্ছ সব কোলে কোলে আছে। আলী আকবরের কোলে আজিব চাপে আছে, এটা এই চাপে আছি। আমার কোলে দুজন আজিব, সরি আলী আকবরের কোলে আমি এবং কবি আজিবুল সাহেব আছে। দোলে শিশু দোলে মাহফিনার কোলে সাইলেন্স। আমার কোলে আনিসুরা আছে, নিজামউদ্দিনও আছে, আবার আলী আকবরের কোলে শোয়েব আছে। মানে আমার কোলে 3 জন আছে। মোটামুটি আমরা 8 সিটার করে নিয়েছি। আমাদের জায়গাটা সমস্যা হতো না, আনিসুরকে যদি সিটে শুইয়ে দিতাম, দিয়ে তার উপরে যদি বসতাম কোনো সমস্যা ছিল না। দড়ি দিয়ে দিলে ওকে বাঁপা যেতে হতো। একে 3 জনের সিট পিছনে, তাতে আমরা বসেছি 6 জন। আনিসুর একাই 2 জনের জায়গা নিয়েছে। আমি কি মুখ খুলবো? আপনারা যদি অনুমতি দেন। আর আমাদের রিসিভ করতে এসছে আমাদের দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই গাড়ি চালাচ্ছি, খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে, যেহেতু 6 জন বসেছি পিছনে। আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই। ওয়ালাইকুম সালাম। তাহলে আপনার বাড়ি কোথায়? এটা মানে আপনার অ্যাড্রেস বাড়ি কোথায়? আসাম, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। আচ্ছা, জীবভূমি, রাতাবাড়ি। 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 আচ্ছা আচ্ছা, আপনি কি করেন ভাই? আপনি হ্যাঁ, গ্রাজুয়েশন। ও পড়াশোনা চলছে, থার্ড ইয়ার, গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ার। মাশাআল্লাহ। তো আমাদেরকে নিতে এসেছিল আমাদের ভাই দেলোয়ার ভাই, আমাদেরকে রিসিভ করতে এসছে। আসলে আসামের মানুষ ম্যাক্সিমাম ভীষণ ভালো। সত্যিকারের কথা, আমাদের দিকে আমাদের কলকাতা মানুষ যথেষ্ট আপ্যায়ন করে, কিন্তু আসামের মানুষ আলেমুল আমাদের সম্মান করে, শ্রদ্ধা করে, আলাদা নজরে, আলাদাভাবে সম্মান করে, ভীষণ ভালোবাসে। আলেমুল আমাদেরকে খুব শ্রদ্ধার নজরে দেখে এনারা। এবং সত্যিকারের কথা, এখানে সবার ভিতরে কেমন যেন একটা মায়া মায়া ভালোবাসা ভাব রয়েছে, মাশাআল্লাহ। তো সত্যিই ভালো লাগে, এখানে আসতেই ভালো লাগে আমার। প্রতি বছরে ভাইরা বলে, আমি না করি না কখনো। তো মাশাআল্লাহ, আসামবাসীর জন্য আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে নেক দোয়া রইল। আল্লাহ কারো দোয়া কখন কবুল করবে আল্লাহ বেহতার জানে। তো আমাদের দোয়া রইল, আল্লাহ ভাইদেরকে হেফাজত করুন এবং সর্বসময় ইমানে হালাতেই যেন থাকতে পারে, এই কামনা। যাই হোক, চলুন দেখতে থাকি এরপরে। আসামে এসে আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি এখানকার মানুষের আন্তরিকতা আর ভালোবাসা। তারা খুব সহজ সরল, অতিথি আপ্যায়ন এবং সদা হাসি খুশি। কোনো কিছু জানতে চাইলে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর অতিথিকে আপন করে নেয় মুহূর্তেই। এখানকার মানুষের ব্যবহারের কথা বলার ভঙ্গি আর আন্তরিক হাসি সব কিছুতেই যেন মিশে আছে এক অনন্য উষ্ণতা। এই ভালোবাসা আর আন্তরিকতায় আসামকে আমার কাছে আরও বিশেষ করে তুলেছে। পৌঁছেছি আসামের করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে বহুল প্রকৃত গজল অনুষ্ঠানে অংশ নিতে। দীর্ঘ সফরের পর গাড়ি থামতেই যেন এক নতুন উচ্ছ্বাসে মন ভরে উঠল। চারপাশে শান্ত নিরিবিলি পরিবেশ আর গ্রামের সরল সৌন্দর্য আমাদের ক্লান্তি ভুলিয়ে দিল। গাড়ি থেকে নেমে সবাই মিলে লাগেজগুলো নামাতেই ব্যস্ত হয়ে পড়লাম। কেউ নামাচ্ছে নিজের ব্যাগ, আবার কেউ চারপাশে নতুন পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। এই সময় স্থানীয় কিছু মানুষ এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তাদের আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেল। এখন আমরা যে ঘরটিতে
যাচ্ছি এই ঘরটিতে আমাদের রাত্রে বসার ব্যবস্থা করেছে এখানকার কমিটি ভাইরা। ঘরটি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। দিয়েছিল সেগুলো করে আমরা বসেছিলাম। তো এখন আমরা পাগড়ি পরিধান করছি, সবাই পাগড়ি পরার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, কারণ আমাদের স্টেজে ওঠার সময় হয়ে গিয়েছে। हर मोमिन आशल जन्नत सोनर मदीना, हर मोमिन आशल जन्नत सोनर मदीना, हर मोमिन आशल जन्नत सोनर मदीना, हर मोमिन आशल जन्नत सोनर मदीना। तुम मंदिर मानो ना मन ले मन मानो ना, तुम मंदिर मानो ना मन ले मन मानो ना, हर मोमिन आशल जन्नत सोनर मदीना, हर मोमिन आशल जन्नत सोनर मदीना। যুবক জোবান এরা সাচা মুসলমান, তাই দিয়েছি আজ এই দিনে না তেরা बड़ी सुनली ओइल फेयर सोसाइटीर যুবক জোবান এরা সাচা মুসলমান, দিয়েছে তাই এই দিনে নাতে রনসান, দিয়েছে তাই এই দিনে নাতে রনসান। আগো খোদা এই যুবকদের, আগো খোদা এই যুবকদের, আগো খোদা এই যুবকদের করো নবীর মেহমান। শোনো মুসলমান খুশির জয়গান, রাতাবাড়ি সুন্নি ওয়েল ফেয়ার সোসাইটির যুবক জোবান বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। আসিল সারা
আমাদের আসাম রাতাবাড়ি সুন্নি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে নাতে রসুল অনুষ্ঠানে আমরা এসেছিলাম, সেই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে। এখন এখানকার কমিটি ভাইরা এবং এখানকার যারা দর্শক ছিল তারা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা এখন ফটো তুলছে। ফটো তোলার কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব আমরা যে রুমে ছিলাম সেই রুমে। ওইখানে মাদ্রাসায় পড়ে পড়ো। তোমাদের বাড়ি এখান থেকে কত কিলোমিটার? তাও একটা আইডিয়া। 140 কিলোমিটার দূর। 140 দেখেন আমাদের এদিককার মানুষ, বাড়ির পাশের মানুষ, আমরা যখন নাত পড়তে যাই বাড়ির পাশের মানুষ উঠে চলে যায়, কিন্তু রাত হয়ে গেলে ঠান্ডা লাগলে ধৈর্য ধরে না। আর এই যে ছেলেটা হুজুরের ভালোবাসায় 140 কিলোমিটার রাস্তা অতিক্রম করে দেখা করতে এসছে। হুজুরের ভালোবাসা আজিবুল সর্বশেষে সে হয়েছে, ওটা বলিস শুধু কষ্ট করে না পড়ে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা আমাদের রুমে চলে এসেছি। এখানে আমরা আজকের রাতটা বিশ্রাম করব। তারপরে এখান থেকে আমরা কাল সকাল সকাল রওনা দেব আমাদের গন্তব্য স্টেশন বদরপুর জংশনের উদ্দেশ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে জানালার পর্দা সরাতেই চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। ঘরের বাইরে চারপাশে ছড়িয়ে আছে ঘন কুয়াশা, যেন পুরো রাতাবাড়ি মেঘের চাদরে ঢাকা। দূরে সবুজ মাঠের উপরে কুয়াশার আস্তরণ, গাছপালাগুলো যেন আবছা হয়ে গেছে। এক মায়াবী পরিবেশের মাঝে হঠাৎই শুনতে পেলাম ট্রেনের হুইসেলের শব্দ। জানালার বাইরে তাকিয়ে দেখি কুয়াশায় ভেতর দিয়ে ধীরে ধীরে একটা ট্রেন চলে যাচ্ছে। আমি মুগ্ধ হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলাম। এমন এক সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির এই সৌন্দর্য দেখে সত্যিই অবাক হয়ে গেছি। রাতাবাড়ির এই কুয়াশা ঘেরা সকাল আর চলন্ত ট্রেনের দৃশ্য আমার মনে চিরকাল অমলিন হয়ে থাকবে। এখন আমাদের ইমরান নাজমি ভাইও এসে সেই একই রকম দৃশ্য উপভোগ করার চেষ্টা করছে। হাজির মাল রয়েছে। পেটের খুব সমস্যা হচ্ছে।
আমরা আমাদের লাগেজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমাদের যাবার সময় হয়ে গিয়েছে। আর এখানকার কমিটি ভাইরা আমাদের সকালের জন্য নাস্তা নিয়ে এসেছে। আমরা নাস্তাটা খেয়ে নিয়ে তারপরে এখানে একটু দোয়া খায়ের হবে, দোয়া খায়ের কমপ্লিট করে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বদরপুর জংশন স্টেশনের উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, আমরা এখন আসাম থেকে বার হয়ে যাবো। যে ঘরে ছিলাম সেই ঘরে আমরা এখন আছি। এখানে আমরা সবাই এখন রেডি হচ্ছি স্টেশনে যাওয়ার জন্য, যেহেতু আমাদের ট্রেন রয়েছে দুপুর 1টায়। কিন্তু আমরা এখান থেকে এখনই আমাদের চলে যেতে হবে, যেহেতু এখান থেকে রাস্তা অনেকটাই। আর এবারে এখানে খুব কুয়াশা দেখতে পাচ্ছি বাইরে, যেহেতু কুয়াশায় গাড়ি তো জোরে চালানো যায় না, আস্তে আস্তে যেতে হবে। ওই জন্যে আমরা একটু তাড়াতাড়ি বার হচ্ছি এখান থেকে। তোমার নাম কি? কাউসার। এটা তোমার বাড়ি? আলহামদুলিল্লাহ। তুমি নিচে কি করছিলে? কি করছিলে? নিচেই কি করছিলে? পাপা। ও ঠিক আছে। বন্ধুরা, এদিকে কারোর ভাষা আমরা বুঝতে পারছি না। ছোট্ট একটা বাচ্চা শিশু, ছোট্ট একটা ভাই কি বলছেন বুঝতে পারছি না। যাই হোক, অল্প অল্প একটু বুঝতে পারছি। জিজ্ঞেস করলাম কি করছে, পাপ্পার মানে ওটাকে আমি বুঝতে পারছি না। যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد हरदम ज़बान सीने कालो पाक नामे मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. আমরা এখন এখান থেকে বিদায় নেব। তাই আমাদের বিদায় পালার সময় এখানকার ভাইরা খুবই কান্নাকাটি করছিল যে এত সুন্দর একটি মুহূর্ত, মায়ার মুহূর্ত তারা ভুলে যেতে পারছে না। আমাদের ভালোবাসা এবং তাদের ভালোবাসা খুবই একটা দুঃখজনক বিষয়, এবং তারা খুবই কান্নাকাটি করছিল এবং আমাদেরও খুব দুঃখ লাগছিল যে খুবই একটা আনন্দের সময় মুহূর্ত আমাদের
ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে কেউ কারোর নয়, প্রত্যেকটা মানুষেরই এক জায়গায় থাকতে পারবে না, তাকে চেঞ্জ হতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। তো তারপরেও মায়া কিছু থেকে যায়। সত্যি এখানকার মানুষের ভালোবাসা ভোলার মতো নয়। আল্লাহ যদি চায় আবার কখনো আবার আসা হবে, এবং তখনও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি। এই গাড়ি করে আমাদেরকে নিয়ে যাবে বদরপুর স্টেশন। এখানকার ভাইয়েরা এখন আমাদের লাগেজগুলো গাড়ির ভিতরে রেখে দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা এখন এখান থেকে হ্যাঁ ইনশাল্লাহ আমরা এখন 12 হবে, যেহেতু আমাদের ট্রেন টাইম হয়ে যাচ্ছে। আমরা 12 হবে। ভাইদের অ্যাকচুয়ালি এখানকার মানুষের আপ্যায়ন এর ছেড়েও ছাড়ে না, ট্রেন টাইম হয়ে গেছে তাও ছাড়ছে না। সব কিছু কিন্তু মিটে গেছে, কিন্তু তারপরেও ছাড়তে চায় না। এই ভাইরা একদম পুরো অন্যরকম। পান পান না খেলে তো যেতে দেবো না। মিঠা 120 খাবেন, আসেন। আমাদেরকে একটি পানের দোকানে নিয়ে গেল। দোকানের সামনে দাঁড়াতেই মন ভরে গেল পানের পাতার সুবাসে। দোকানদার কাকু হাসি মুখে আমাদের স্বাগত জানালেন। আমরা সবাই নিজের পছন্দ মতো পান অর্ডার দিলাম। দোকানদার খুব যত্ন নিয়ে সুপারি, চুন, খয়ের আর নানা মশলা দিয়ে পান বানালেন। এখানকার পান সত্যিই আলাদা। পাতা ছিল টাটকা, স্বাদে ছিল এক অনন্য মিষ্টি ও ঝাঁঝের মিশেল। প্রথম কামড়েই বোঝা গেল কেন রাতাবাড়ির পান এত বিখ্যাত। পান মুখে দিয়ে গল্প করতে করতে বুঝলাম শুধু স্বাদ নয়, এই দোকানের পরিবেশ আর মানুষের আন্তরিকতা আলাদা।
এখানকার পান খেয়ে মনটা একেবারে ফুরফুরো হয়ে গেল। সত্যি রাতাবাড়ির এই পানের স্বাদ আর স্মৃতি সহজেই ভুলবার নয়। খুব ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আমরা আসাম ছেড়ে দিলার ভাই চলে যাচ্ছি বদরপুর স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু আমাদের ট্রেন বদরপুর জংশন, মানে ও বলতে চাইছে তুমি এত দেরি করেছো কেন? ওই জন্য এখন বাজে 10:30 সকাল। তো আমরা এখন বদরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু এখান থেকে বদরপুর স্টেশন 70 কিলোমিটার রাস্তা, যেহেতু আমাদের সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা মতো। ঠিক আছে, দেখতে হবে।
প্রায় 1-1.5 ঘন্টা সফরের পর অবশেষে আমরা বদরপুর স্টেশনের সামনে এসে পৌঁছাই। গাড়ি থামতেই স্টেশনের ব্যস্ততা, মানুষের কোলাহল আর ট্রেনের হুইসেল আমাদের স্বাগত জানালো। সবাই মিলে গাড়ি থেকে লাগেজগুলো নামালাম, তারপর স্টেশনের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। এভাবেই পাহাড়, বন আর গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আনন্দ আর উত্তেজনায় ভরপুর এক সফর থেকে আমি বদরপুর স্টেশনে পৌঁছেছি। এই যাত্রা আমার চিরকাল মনে স্মরণীয় হয়ে থাকবে। এখন আমরা যাচ্ছি আমরা আসার সময় যে মসজিদে গোসল করে ফ্রেশ হয়েছিলাম, এখন আমরা সেই মসজিদে যাচ্ছি আবারও আমাদের লাগেজগুলো রাখতে এবং ওখানে আবারও ফ্রেশ হতে। আমাদের ফ্রেশ করা হয়ে গেলে তারপর ওখান থেকে আমরা আবার হোটেলের দিকে আসব কিছু খাওয়ার জন্য। আমি আর সোয়েব এখন যাচ্ছি আমাদের হুজুর সাইফুদ্দিন আমিন সাহেব এবং ইমরান নাজমি সাহেব দুজনাই চলে গিয়েছে আগে হোটেলে খাওয়ার জন্য। আর আমরা একটু ড্রেস চেঞ্জ করছিলাম, ওই জন্য আমাদের দেরি হয়ে গেছে। হুজুর আগে চলে গিয়েছে, এখন আমি আর সোয়েব যাচ্ছি সেখানে। আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি আর সোয়েব যাচ্ছি দুজনা হোটেলে খাওয়ার জন্য। যেহেতু আমাদের খেয়ে দিয়ে ট্রেনে উঠতে হবে, কারণ সময় অতিক্রম হয়ে যাচ্ছে, এখন বেলা 1টা বাজে। খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে উঠবো। আবারও সেই আমরা আহমদিয়া হোটেলে চলে আসলাম খাওয়ার জন্য। এখানে আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা স্টেশনের দিকে যাব।
পাচ্ছি না। আমরা এখন বদরপুর স্টেশনের ভিতরের দিকে যাচ্ছি। এটা হলো বদরপুর স্টেশন এবং বাইরের চত্বর। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখন আমরা বদরপুর স্টেশনের মধ্যে পৌঁছে গেছি। তো বদরপুর সম্পর্কে কিছু কথা। বদরপুর স্টেশনের ইতিহাস ও গুরুত্ব আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে। এই স্টেশনটি 1898 সালে নির্মিত হয়েছিল এবং এটি ভারতের অন্যতম প্রাচীন রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ে প্রতিষ্ঠিত হয় চা বাগান ও পণ্য পরিবহনের জন্য, আর তখন থেকেই বদরপুর ছিল বরাক উপত্যকার যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বদরপুর জংশন শুধু আসাম নয়, পুরো উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগ স্থাপন করেছে। চট্টগ্রাম থেকে বদরপুর পর্যন্ত রেললাইন চালু হওয়ার পর এই অঞ্চল ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি ও মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচন করে। স্বাধীনতার পরও বদরপুর স্টেশন তার গুরুত্ব ধরে রেখেছে। এখনও এটি বরাক উপত্যকার প্রবেশদ্বার এবং বহু ট্রেন ও যাত্রীর মিলনস্থল। এত বছরের ইতিহাস, পরিবর্তন আর সংযোগের গল্প বদরপুর স্টেশনকে আমার কাছে সত্যিই বিশেষ ও আকর্ষণীয় করে তুলেছে। সবচেয়ে বড় কথা, এই স্টেশনের বসে আমি অনুভব করছি যাত্রার রোমাঞ্চ, নতুন গন্তব্যের অপেক্ষা আর পুরনো দিনের গল্পের মায়া। তাই বদরপুর স্টেশনের গুরুত্ব আমার কাছে শুধু যোগাযোগের নয়, বরং স্মৃতি, ইতিহাস ও অনুভূতির জন্য বিশেষ। এখানে এসে আমি উপলব্ধি করেছি জীবনেও যেন এক দীর্ঘ যাত্রা। নানা স্টেশন, নানা গন্তব্য, আর প্রতিটি মুহূর্তেই নতুন নতুন অভিজ্ঞতা। বদরপুর স্টেশনের মতোই আমাদের জীবনও কখনো কেউ আসে, কেউ চলে যায়, আবার কেউ থেকে যায় স্মৃতির পাতায়। এই স্টেশনে বসে আমি নিজের ভিতরে একটা পরিবর্তন অনুভব করেছি। ছোট ছোট জিনিসের মূল্য বুঝতে শিখেছি, মানুষের আন্তরিকতা আর নতুন পরিবেশকে গ্রহণ করার মানসিকতা পেয়েছি। বদরপুর স্টেশনের ইতিহাস, মানুষের মেলামেশা আর চলমান জীবনের ছন্দ
আমাকে আরও সংবেদনশীল ও ইতিবাচক করে তুলেছে। সব মিলিয়ে বদরপুর স্টেশন আমার জীবনে শুধু ভ্রমণের একটি অংশ নয়, বরং নিজেকে নতুনভাবে আবিষ্কারের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে। আমাদের হুজুর সাইফুদ্দিন আমিনী সাহেব তিনি বদরপুর বাজার থেকে একটি জামার সেট কিনে নিয়ে এসেছে এবং সেটি আমাদেরকে দেখাচ্ছে। এই যে সিটটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই সিট। এই সিটটি বদরপুর বাজার থেকে কিনে নিয়ে এসেছে এবং আমাদেরকে দেখাচ্ছে কেমন হয়েছে। তো সোয়েব এখন সেটি ধরেছে এবং সবাই দেখছে। সিটটি সত্যি খুব সুন্দর লাগছে। আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা যাবার ট্রেনটি অবশেষে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। বদরপুর স্টেশনের ব্যস্ততা আর অপেক্ষা শেষে ট্রেনটি হুইসেল শোনা গেল। সবাই দ্রুত নিজেদের লাগেজ নিয়ে প্রস্তুত হলো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভারতের পূর্ব রেলওয়ে দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন, যা আসাম থেকে পশ্চিমবঙ্গের শিয়ালদা পর্যন্ত যাত্রীদের নিয়ে যায়। ট্রেনটি বদরপুর থেকে শিয়ালদা পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেয়, আর এই যাত্রাপথে পাহাড়, নদী, চা বাগান সব কিছুর অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। ট্রেনে উঠে জানালার পাশে বসে বিদায় জানালাম বদরপুরকে। নতুন গন্তব্যের উত্তেজনা আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ছন্দে আমাদের যাত্রা আবার শুরু হলো শিয়ালদার পথে। আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বদরপুর স্টেশন থেকে ছেড়ে শিয়ালদা পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেবে। এই রুটে ট্রেনটি মোট প্রায় 35টি গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়ায় এবং পুরো যাত্রা সম্পন্ন করতে সময় লাগে প্রায় 32 থেকে 33 ঘন্টা। প্রিয় বন্ধুরা, এভাবেই বদরপুর থেকে শিয়ালদা পর্যন্ত আমাদের যাত্রার গল্প, অভিজ্ঞতা আর স্মৃতির ঝুলি শেষ হলো। নানা স্টেশন, নতুন নতুন মানুষ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মুহূর্ত সব কিছুই আমাদের ব্লগকে সমৃদ্ধ করেছে। আজ এখানেই আমাদের ব্লগটি শেষ করছি। এই সফর শুধু স্থান বদলের নয়, বরং অনুভূতি, বন্ধুত্ব আর নতুন কিছু শেখার এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে আমাদের সবার মনে। আপনাদেরকে ভালোবাসার ও সঙ্গে ধন্যবাদ। আবার নতুন কোনো যাত্রা, নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসব, সেই প্রত্যাশায় এখানেই ইতি টানছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।